এখানে তো হচ্ছে বই পাওয়া গেছে এবং জিহাদি বই পাওয়া গেছে, ঠিক আছে, শিবিরের বই হয়তো বলেননি, জিহাদি বইয়ের কথাটাই বলছিল। তারপরেই ওটা বলার সাথে সাথেই হচ্ছে যারা ওখানে ছিল তারা হচ্ছে আমাকে এসেই লাথি মারা শুরু করে, কোনো কথা ছাড়াই হচ্ছে মারধর চলতে থাকে, জাস্ট হকি স্টিক দিয়ে দুই পাশ থেকে দুইজন যারা ডক্টর হচ্ছে, যারা চিকিৎসক, যারা প্রতিনিয়ত হচ্ছে অসুস্থ মানুষকে সেবা দিচ্ছে, তারা হচ্ছে এভাবে মারতেছে। আমার কাছে মার খাওয়ার চাইতে এই বিষয়টা অনেক বেশি প্যাথেটিক ছিল। আশপাশে আমার যারা ব্যাচমেট যারা ছিল তারা সেখানে একটা কেয়ামতের মতো অবস্থা দেখতেছে যে কী ঘটতেছে এখানে। যেই রাজনীতি আমাকে একজন মানুষের জায়গা থেকে একটা পশুতে পরিণত করে, আমার মতের বাইরে কেউ গেলেই তাকেই হচ্ছে নির্যাতন করা, আমার কথা না শুনলে তার উপর নির্যাতন করা, তাকে হল থেকে বের করে দেওয়া, যেই হলের আসন তার নিজের যোগ্যতায় অর্জন করা, একটা বিশাল কম্পিটিটিভ এক্সাম দিয়ে তারা হচ্ছে সকলেই চান্স পায়। তো সেইখানে এই যে রাজনীতির একটা করাল ছায়া চলে আসে লেজুর বৃত্তিকতার, এটাকে এই মুহূর্তের ছাত্র সমাজ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। প্রিয় দর্শক, মিডিভয়েসের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আবু রাইব মনির। গতবারের ধারাবাহিকতায় এবারও আরেকটি লোমহর্ষক গল্প নিয়ে, বেদনাদায়ক এবং কষ্টকর নির্যাতনের একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একই মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজে ডাক্তার আবুল কালাম আজাদকে নির্যাতন করে আবরার ফাহাদের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, শুধুমাত্র মৃত্যু পদযাত্রী বা মৃত্যুবরণ করেনি বলে কোনো খবর হয়নি। দীর্ঘদিন পর আমরা এই নির্যাতনের গল্প জানতে পারি। আরেকটি এরকম গল্প, যে গল্পটি ছাইচাপা অবস্থায় ছিল, মানুষ জানার সুযোগ পায়নি, কারণ শিক্ষার্থী বলেননি উনি পরবর্তী সময়ে ক্যাম্পাসে আর আসতে পারবেন কিনা, উনি আর দুনিয়ায় বাঁচতে পারবেন কিনা। এরকম একটা ভীতিকর পরিস্থিতি তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে এরকম একটি পৈশাচিক নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আজকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিডিএস সেকেন্ড ব্যাচের শিক্ষার্থী KM সাব্বির আহমদ। সাব্বির ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মেডিভয়েসের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, যেহেতু আমার গল্পটাকে সবার সামনে উপস্থাপন করার জন্য একটা সুযোগ আমাকে দেওয়া হয়েছে। এবং আমিও চাই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নামে যেই একটা কালো ছায়া ছিল, সেই কালো ছায়াটা যেন হচ্ছে আবার ফিরে না আসে, বা কী কী তারা করেছে সেই জিনিসগুলোকে সবার সামনে উন্মোচন করতে চাই। এবং একই সাথে চাই যেন তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা যায়। ধন্যবাদ। আপনার যখন ক্যাম্পাসে আপনার চান্স হয়েছিল, মেডিকেলে চান্স পাওয়া, বিডিএসে চান্স পাওয়া, এগুলো একটা গল্পের একটা গৌরবের ব্যাপার। শিক্ষার্থীদের জন্য, পরিবারের জন্য, পাড়াপড়শিদের জন্য এবং এলাকাবাসীর জন্য সবাই মোটামুটি গৌরব করে বিষয়টি নিয়ে। তো এরকম একটি অবস্থা, মানসিকতা নিয়ে যখন আপনি ক্যাম্পাসে আসলেন, ওই আসার পরে ক্যাম্পাসের শুরুর দিনগুলো কেমন ছিল আপনার কাছে? ধন্যবাদ। আসলে ব্যক্তিগতভাবে আমি ছোটোবেলা থেকে যে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম এমন না, তবে আমি চেষ্টা করতাম। এবং যখন আমি এইচএসসি দিই 2012 সালে, এইচএসসি দেওয়ার সময়, সেই সময় আমার কাছে মনে হয় যে আসলে মানুষের জন্য কিছু করা উচিত। তার আগ পর্যন্ত আমি আসলে আমার ক্যারিয়ার প্ল্যান খুব বেশি ওইভাবে সাজাইনি। 2012 সালে যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তখনই আমার কাছে মনে হয় যে মানুষের জন্য কিছু করার যোগ্যতা হয়তো আমার আছে, আমার চিন্তাভাবনা হয়তো আছে, আমি চেষ্টা করলে হয়তো পারবো। এবং সেই সময় আমার কাছে মনে হয়েছিল যে মানুষের জন্য সবচাইতে কাছাকাছি যাওয়ার, মানুষের সবচাইতে কাছে গিয়ে কাজ করার হয়তো সুযোগ মেডিকেল প্রফেশনে আছে। সেই জায়গা থেকেই আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিই। এবং আমাদের সময় মেডিকেল এবং বিডিএস, অর্থাৎ এমবিবিএস এবং বিডিএস কম্বাইন্ড এক্সাম হতো ডিজিএইচএসের আন্ডারে, 2012-13 সেশনের যে এক্সামটা, তো সেটা আমি দিই। সেই পরীক্ষাটা নভেম্বর মাসে সংগঠিত হয়। তো তারপরে আমার চান্স পাই স্যার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে, ডেন্টাল ইউনিটে। এটা আমার জন্য ওই সময় একটা বেশ বড়ই একটা অ্যাচিভমেন্ট ছিল আমি মনে করি আমার বিগত সময়ের তুলনায়। এবং পাড়া প্রতিবেশী সবার কাছেই নব্য ডাক্তার হিসেবে যেই সকলের যে আকাঙ্ক্ষা, সেটা অত্যন্ত বেশি ছিল। তো পরবর্তীতে মাইগ্রেশনের মাধ্যমে আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চলে আসি এবং আমাদের ক্লাস শুরু হয় জানুয়ারি মাসে। জানুয়ারি থেকে ক্লাস শুরু করি। স্বভাবতই মেডিকেলের যে কারিকুলাম, এটা আমাদের প্রিভিয়াস যত কারিকুলাম আছে, বা আমরা প্রিভিয়াস তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি,
12 বছর। তো একদমই নতুন একটা জায়গায় চলে আসি, পুরোপুরি ইংলিশ মিডিয়াম এখানে, এবং খাপ খাওয়ানোটাও সবার জন্যই ডিফিকাল্ট, আমার জন্যও ডিফিকাল্ট ছিল। আস্তে আস্তে খাপ খাওয়াতে শুরু করি, সকলের সাথে মিশতে শুরু করি। তার চাইতেও বড় কথা, আমাদের মেডিকেল কলেজের যে ডেন্টাল ইউনিটটা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এটা তার আগের বছরই শুরু হয়। 2012 সালে এটা স্টার্ট হয়, মানে 2011 সালে স্টার্ট হয়, 2012 সালে হচ্ছে প্রথম ব্যাচ আসে, আর 2013 সালে আমাদের এখানে হচ্ছে সেকেন্ড ব্যাচ আসে। আমরা তো একদমই নতুন, আমাদের ইউনিটটা তেমন কিছুই সেই সময় ছিল না। তো ক্লাস শুরু হয় এবং ক্লাস করতে থাকি। আমাদের আবাসনের ব্যবস্থা করা হয় হচ্ছে কোতোয়ালি হোস্টেল, যেটা হচ্ছে তাঁতিবাজার হোস্টেল নামে পরিচিত। তাঁতিবাজারে অবস্থিত এটা, সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে একটু দূরে তাঁতিবাজারে। তো সেখানে আমাদের আবাসনের ব্যবস্থা ছিল। আমরা চেষ্টা করতাম যে সেখান থেকেই যাতায়াত করতাম, প্রায় 10 মিনিটের একটা হাঁটা দূরত্ব, একটু দূরত্ব ছিল। আস্তে আস্তে মানে এমনিতে তো আমাদের পুরান ঢাকা যেরকম খুবই ঘিঞ্জি একটা জায়গা, আমরা যখন বাইরে থেকে আসি, আমার বাসা হচ্ছে পাবনাতে, তো সেখান থেকে যখন ঢাকায় আসি, এটা আমার জন্য খুবই অন্যরকম একটা জায়গা ছিল। আমি কখনোই বাসার বাইরে ওইভাবে কখনোই ছিলাম না। তো হঠাৎ করে হোস্টেলে আসা, আর এমনিতে আমি পার্সোনালি খুবই ইন্ট্রোভার্ট প্রকৃতির, সকলের সাথে মিশতে পারার যোগ্যতা ওইভাবে ছিল না সেই সময়। তো আস্তে আস্তে আমি সবার সাথে মিশতে শুরু করি, বন্ধুদের সাথে, আমার যারা সিনিয়র ছিল তাদের সাথে মিশতে থাকি, ক্লাস করতে থাকি, এভাবে চলছিল। আমার পরিবার মোটামুটি সামগ্রিকভাবেই ইসলামিক, ধর্মীয়ভাবে তারা বেশ সচেতন। তো সেই জায়গা থেকে আমিও চেষ্টা করতাম আমার সেই সচেতনতা বজায় রাখার জন্য। চেষ্টা করতাম নামাজ, সবাইকে নামাজের জন্য ডাকার যে চেষ্টাগুলো, সেগুলো করার চেষ্টা করতাম। এবং একই সাথে ক্যাম্পাসে সেই সময় আমরা যখন আসি, তখন আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র একটাই লবিং ছিল। অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতি লবিং ভিত্তিক হয়, এটা হয়তো অনেকেই জানেন। তো আমাদের ওখানেও দুইটা লবিং ছিল, কিন্তু আমরা যখন আসি তখন একটা লবিং হয়ে যায়। তো সেই লবিংয়ের আন্ডারে, সেটা হচ্ছে আমরা সবাই সেই লবিংয়ের আন্ডারেই ছিলাম। তো প্রাথমিকভাবে আমাদের তেমন কোনো খারাপ কিছু ফেস করতে হয়নি, সেরকমভাবে র্যাগিং বা ওইরকম কিছু ছিল না। সেই দিক দিয়ে আমাদের কাছে মনে হচ্ছিল যে না, বেশ ভালো আমরা আছি। যে অন্যান্য জায়গায় যখন শুনতাম যে র্যাগিংয়ের কাহিনী, আমাদের যারা ফ্রেন্ড আছে বিভিন্ন জায়গায়, তারা ফার্স্ট ইয়ারে গিয়েই তারা হচ্ছে গণরুমে থাকতেছে, তো ওই রকম গণরুমে আমাদের থাকতে হয়নি। তবে আমাদের রুমটাও অনেকটা গণরুম মতোই ছিল, আবাসনে কিছুটা সংকট থাকার কারণে আমরা এক রুমে হচ্ছে 12 জন থাকতাম। আমাদের একটা রুম তাঁতিবাজারে, সেখানে আমরা 12 জন থাকতাম। তো এভাবেই চলছিল মোটামুটি। তো এর মধ্যে মানে আপনার উপর যে আমরা গল্পটি আজকে শুনতে চাই বা শোনাতে চাই আমাদের দর্শকদেরকে, মানে কখন এরকম একটি ঘটনা আপনার উপর দিয়ে আসলে শুরু হলো? আপনারা মানে কারা আপনাদের উপর এরকম একটি নির্যাতনের জন্য সিদ্ধান্ত নিল এবং আপনাকে নির্যাতনের মুখোমুখি করলো বা নির্যাতন করলো? আসলে বিষয়টা আমার জন্য খুবই অপ্রত্যাশিত ছিল। আমি আসলে কখনোই চিন্তা করিনি, মানে এটা আমার জন্য আসলে খুবই অকল্পনীয় একটা বিষয় ছিল। মানে যেরকম হয় যে অনেকে চিন্তাভাবনা করে যে এরকম কিছু হতে পারে, বা দেখে আসতেছে, শুনে আসতেছে যে আমার ক্যাম্পাসে আমার যাদের সাথে আমি এত ভালোভাবে মিশতেছি, যাদের সাথে আমি সময় কাটাচ্ছি, তাদের কাছ থেকে আমি কোনো ধরনের আঘাত পাবো। হ্যাঁ, ভুল কোনো কিছু অপছন্দ হলে হয়তো আমাকে কেউ শুধরে দিতে পারতো, যে এমনি একটু কথা বলা, বোঝানো বা ধমক দেওয়া, সেরকম কিছু একটা হতে পারতো। কিন্তু মানে নির্মমতার যে বিষয়টা, এটা আসলে কখনো আমার উপর হবে এটা আমি কখনো ভাবিনি। কীভাবে শুরু হয়েছিল জিনিসটা? তো এটা হচ্ছে 2013 সালের 25শে সেপ্টেম্বর। আমার মোটামুটি আমি যতদূর আমার মনে পড়ে, এশার নামাজ, আমি বাইরে ছিলাম, বাইরে থেকে আমি যখন হচ্ছে হলে আসি, হলে এসে আমি নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলাম আমার হোস্টেলের রুমে বেডে। ঠিক সেই মুহূর্তে আমার ফার্স্ট ব্যাচের সিনিয়র যারা ছিল তারা রুমে চলে আসে। তো রুমে এসে তারা সবাইকে একসাথে ডাকে, আমাদের
সেকেন্ড ব্যাচে আমরা মোটামুটি 23-24 জন ছিলাম। তো সেই সময় হলে 20 জনের মতো ছিলাম। তো 20 জনের সবাইকে ডাকে, আর ফার্স্ট ব্যাচের মোটামুটি হচ্ছে 7-8 জন, ফার্স্ট ব্যাচে 7-8 জন সেখানে আসে। আমি নামগুলো তো হচ্ছে উল্লেখ করেছি আমাদের, আমি যে দর্শকদের জন্য আপনি বলবেন নামগুলো। আচ্ছা, সেখানে ছিল ফার্স্ট ব্যাচের মামুন, দেশ, তারপরে হচ্ছে সবুজ, সুজয়, সাকিব, সাইদুর, তারপরে বিজয়, রোকন, আর হচ্ছে আরিফ, এরা ছিল। তো তারা চলে আসে আমার কাছে, মানে বিষয়টা খুবই অপ্রত্যাশিত ছিল যে ইউজুয়ালি এরকমভাবে আসতো না। মানে এটা সত্য কথা যে অন্যান্য অনেক জায়গায় আগের থেকেই গতানুগতিকভাবে ডাকা হয়, কিন্তু এরকম কখনো হচ্ছে ডাকা হতো না। চলে আসে, তো এসে বসায় হচ্ছে সবাইকেই নর্মালি কথাবার্তা বলে, তারপরে হচ্ছে আমাকে আলাদা করে আমাকে জিজ্ঞেস করে যে কী অবস্থা, তোকে তো ওইভাবে দেখা যায় না, কই থাকিস? আমি বললাম আমি তো ভাই এখানেই হলেই থাকি, তো হলের বাইরেও তেমন কিছু আমি করি না, টিউশনও করি না, হলেই মোটামুটি থাকি। আর তোকে তো হচ্ছে প্রোগ্রামে তেমন দেখি না। আমি বললাম যে ভাই আমি তো আসলে দেখি, আমি তো থাকি, আমি সমস্ত প্রোগ্রামেই থাকি। তো যে লবিংয়ের যে কথা বললাম, সেই সময় আমাদের ওখানে লবিং ছিল হচ্ছে সন্ধানী লবিং শুধুমাত্র, অন্য লবিং ছিল না। তো আমি সন্ধানীতে শুরু থেকেই চেষ্টা করতাম সন্ধানীতে যাওয়ার জন্য, সন্ধানীর সাথে কাজ করার জন্য একদম শুরু থেকে। তো সুতরাং তাদের যে প্রোগ্রামগুলো ছিল সেখানে আমি যেতাম। এবং 2012-13 সালে সেই সময় সারা দেশেই শাহবাগ এবং হেফাজত এই নিয়ে একটা বেশ ইস্যু ছিল, এবং আমাদেরকে একদম শুরুর দিকে জোর করে দেখা যেত শাহবাগের যে আন্দোলন ছিল সেখানে নিয়ে যাওয়া হতো ছাত্রলীগের মিছিল সহকারে যেতেন আপনারা? হ্যাঁ, মিছিল সহকারে সবাই মিলে নিয়ে যেত আর কি ওই সময় ছাত্রলীগের যারা। মানে আপনাদেরকে ইচ্ছা থাকতো এখানে, বা আপনাদের কোনো অনেক সময় মন টানে যা ঠিক আছে আমি যাব? এটা তো আসলে বলাটা একটু মুশকিল যে হচ্ছে ইচ্ছাটা থাকে কিনা। ব্যক্তিগতভাবে আমার আমি আসলে শুধু শাহবাগ বোঝাচ্ছি না, এই যে অন্যান্য কর্মসূচিতে যাওয়ার ব্যাপার। এখানে উৎসাহ একদম শুরুর দিকে উৎসাহী কেউ থাকে না, কারণ প্রথম বর্ষের যে পড়াশোনার যে প্রেশার, বললাম তো যে হচ্ছে বাংলা মিডিয়াম থেকে একটা ছেলে এসে যখন ইংলিশ মিডিয়ামে আসে, সেটা তার জন্য খুবই মানে অসহায় একটা জায়গা তৈরি হয়। এবং দেখা যায় তার পড়াশোনা মেডিকেলের যে একাডেমিক কারিকুলাম, আইটেম টার্ম, এর ফাঁকে আসলে তার রাজনীতির এই কাজগুলোতে অংশগ্রহণ করা স্বেচ্ছায়, এটা একটু ডিফিকাল্ট। তবে সন্ধানের যে কাজটা ছিল, সন্ধানীতে আমরা ডোনেশন গ্রুপিং যে কাজগুলো করতাম সেটা স্বেচ্ছাই করতাম, সেখানে স্বেচ্ছাই যেতাম। কিন্তু এর বাইরে অন্যান্য যেসব প্রোগ্রামে সেখানে স্বেচ্ছায় কেউই অ্যাকচুয়ালি যায় না। সেটা হয়তো পরবর্তীতে যারা পদবীর লোভে পরের দিকে তারা হচ্ছে এই নিচের দিকের লোকজনকে টার্গেট করে, বা ফার্স্ট ইয়ারে তাদেরকে হচ্ছে টার্গেট করে যে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, তো আমি যেতাম, আমি বললাম যে ভাই আমি তো সব জায়গায়, আমি সেই সময় এখন দেখতো আমি ছোটোখাটো, তখন আরও ছোট ছিলাম। তো স্বাভাবিকভাবেই আমি বললাম যে আমি তো যাই, সমস্ত জায়গায় যাই, এরকম তো না যে আমি যাই না। বলে যে তো তোকে দেখা যায় না, ঠিক আছে। আমি আর কিছু বলিনি, আমি চুপচাপ ছিলাম। তারপরে বলল যে তোকে তো ক্যাম্পাসে অমুক ভাইয়ের সাথে হচ্ছে দেখা গেছে, তো শিবির করে। আমি বললাম যে ভাই আমি তো জানি না শিবির করে। বলে যে না শিবির করে, তো ওই ভাইকে চিনিস কীভাবে? বললাম যে ভাই তো হচ্ছে আমার কোচিংয়ের টিচার ছিল, তার সাথে ওইভাবেই চেনা, যেহেতু টিচার ছিল তাকে ক্যাম্পাসে দেখছি, সেই হিসেবে তার সাথে আমার কথা হয়েছে। বলার সাথে সাথেই হচ্ছে যে না তুই শিবির, এবং সাথে সাথেই ওরা একযোগে আমাকে দেখা যায় হচ্ছে লাথি মারে, আমি হচ্ছে পড়ে যাই মোটামুটি। তারপরে বলে যে তোর ফোন দে, আমার ল্যাপটপ ছিল, তো ফোন নিয়ে ফোন চেক করা শুরু করে, ফোনের
কল লিস্ট দেখে, ফোনের মেসেজগুলো চেক করা শুরু করে যে মেসেজে কোনো ধরনের আছে কিনা। তো সেখানে কিছু ছিল না। তো ল্যাপটপ নেয়। এখানে আমি যেটা করতাম, সেই সময় ইন্টারনেট খুব বেশি বাংলাদেশে সহজলভ্য ছিল না, স্পিডও খুব কম থাকতো। তো আমি যেটা করতাম, আমার বই পড়ার অভ্যাস ছিল, আমি চেষ্টা করতাম বিভিন্ন ধরনের বইপত্র পড়ার জন্য। তার চাইতে বড় কথা হচ্ছে বই সংগ্রহ করার চেষ্টা করতাম। সেই সময় আমি ডাউনলোড করে চেষ্টা করতাম বইগুলো কালেক্ট করার জন্য। এরকমভাবে আমার ল্যাপটপে হচ্ছে ফোল্ডার ছিল, সেগমেন্ট ছিল, সেখানে আমি বিভিন্ন ধরনের বইগুলো রাখতাম। কোথাও হচ্ছে ইসলামিক বইয়ের একটা ফোল্ডার ছিল, গল্পের বইয়ের একটা ফোল্ডার ছিল, উপন্যাসের একটা ফোল্ডার ছিল, তারপরে হচ্ছে অন্যান্য রিলিজিয়নের জন্য যেই সেগমেন্ট, সেখানেও হচ্ছে কিছু বই ছিল। তো এইভাবে কালেকশন ছিল। তো স্বাভাবিকভাবেই সেই সময় যেহেতু হেফাজত এবং শাহবাগের একটা ইস্যু ছিল, আমি চেষ্টা করতাম এই জিনিসটাকে কম্পেয়ার করে কিছুটা পড়াশোনা করার জন্য। তো সেখানে আমার কাছে ইসলামিক বইয়ের একটা বিশাল কালেকশন ছিল। ওইভাবে সব পড়িনি, কিন্তু কালেকশন একটা ছিল। আমার ল্যাপটপ চেক করা শুরু করে। ল্যাপটপে দেখা যায় যে হচ্ছে সেখানে যে ফোল্ডারটা ছিল সেটা যখন বের করে, তখনই হচ্ছে বলে ওঠে যে হচ্ছে এখানে তো হচ্ছে শিবিরের বই পাওয়া গেছে। ঠিক আছে, তো আসলে শিবিরের বই বলতে আলাদা কী ছিল আমার কাছে এখন পর্যন্ত খুব বেশি আইডিয়া নেই যে অ্যাকচুয়ালি শিবিরের বই বলতে কী বোঝায়। তো কী বই ছিল উল্লেখযোগ্য? একটা দিলে বইয়ের নাম শোনান আমাদেরকে। ওইখানে সেগমেন্ট করা ছিল, আল কোরআন নামে সেগমেন্ট ছিল। সেখানে হচ্ছে কোরআনের বিভিন্ন তাফসির ছিল। তাফসিরের মধ্যে ছিল আপনার তাফসির ইবনে কাসির ছিল, মারিফুল কোরআন ছিল, তাফসিরে জালালাইন ছিল, তারপরে হচ্ছে ফি জিলালিল কোরআন ছিল, তারপরে তাফসিরগুলোর মধ্যে এটা ছিল। একটা ইংলিশ তাফসির ছিল, লিঙ্গুইস্টিক মিরাকল বাই নোমান আলী খান। এরকম বেশ কিছু ছিল, এই মুহূর্তে সবগুলো হয়তো মনে নেই। হাদিসের ফোল্ডার ছিল, সেখানে হাদিসের বেশ কিছু বই ছিল, বুখারি শরীফ, মুসলিম শরীফ, সুনানে আবু দাউদ, সুনানে নাসে, প্রত্যেকটারই মানে কালেকশন ছিল। তারপর ইতিহাসের সেগমেন্ট ছিল, সেখানে আনবিদায় আন নিহায়ার একটা কালেকশন ছিল। তারপরে সিরাতের বই ছিল, সিরাতের ওখানে হচ্ছে আল্লাহ রসুলের বেশ প্রায় 7-8টা সিরাত ছিল। সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম, তারপর হচ্ছে মানে এরকম বইগুলো যেগুলো মোটামুটি সবার কমনলি অনেকের হাতে থাকতে পারে আর কি। এরকম বিভিন্ন বই, বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ইসলামিক অর্থনীতি নিয়ে বই ছিল, তারপরে হচ্ছে ইসলামিক সংস্কৃতি নিয়ে বই ছিল, এরকম বিভিন্ন কিছুই। ইভেন আমার ওখানে হচ্ছে অন্যান্য যে রিলিজিয়নের বই সেগুলো ছিল। আমার কাছে সে সময় কম্প্যারিজনের একটা বিষয় থাকতো, যে আমার কাছে ভালো লাগতো আসলে সমস্ত কিছু নিয়ে জানাশোনার চেষ্টা করতাম। তো জাকির নায়েকের কাছ থেকে কিছুটা অনুপ্রাণিত ছিলাম সেই সময়ে, চেষ্টা করতাম। তো যখন হচ্ছে তারপর থেকে যে না, এখানে তো হচ্ছে বই পাওয়া গেছে এবং জিহাদি বই পাওয়া গেছে, ঠিক আছে, শিবিরের বই হয়তো বলেনি, জিহাদি বইয়ের কথাটাই বলছিল। তারপরেই ওটা বলার সাথে সাথেই হচ্ছে যারা ওখানে ছিল তারা হচ্ছে আমাকে এসেই লাথি মারা শুরু করে। বিষয়টা এখনও যখন আমি ভাবি যে আসলে মানে আমি কিভাবে সারভাইভ করে আছি, এটা আসলে ভয়াবহ। আমি পড়ে গেছি ফ্লোরে এবং সবাই আমাকে উপর থেকে লাথি মারতেছে, আর মুখে লাথি মারতেছে। এবং এটা একটা দুইটা না, একজন দুইজন না, পুরো যারা ফার্স্ট ব্যাচের যেই 8-9 জন ছিল প্রত্যেকে। এবং বিষয়টা এতটাই অপ্রত্যাশিত, অস্বাভাবিক, কারণ যাদেরকে আমি ভাবতাম, তারা সবসময় আমাদেরকে বলতো যে হচ্ছে আমাদের ইউনিট যেহেতু নতুন ইউনিট এবং এখানে ছেলে খুবই মাত্র 50 জন স্টুডেন্ট আমরা, তার মধ্যে ছেলে হয়তো 40%, মানে হচ্ছে 50 জনের মধ্যে 20 জন 22 জন হচ্ছে ছেলে থাকতো। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের বলা হতো যে ইউনিটির কথা, প্যাক্ট হওয়ার কথা। তো তাদের সাথে চেষ্টা করতাম একসাথে থাকার জন্য, এবং তাদের কাছ থেকে এরকমভাবে মানে এই জিনিসটা আসলে আমি যেটা মার খাচ্ছিলাম সেটা একটা ট্রমা, এবং যাদের কাছ থেকে খাচ্ছিলাম সেটা আনএক্সপেক্টেড ছিল। যে আমি তাদের কাছ থেকে, তো তারা আমার কাছের মানুষ আমি মনে করতাম,
একই প্রফেশনে আমরা একটা সময় পর গিয়ে কলিগ হব। তো চলতে থাকে এইভাবে মোটামুটি মারধর, মোটামুটি একটা প্রায় ঘন্টা খানেক হচ্ছে মারধর করা হয়। মারধর করার পরে বলা হয়, জিজ্ঞেস করা হয় যে কে কে আছে এই ক্যাম্পাসে, আর কে কার কার নাম বল, কারা কারা এখানে শিবির করে। তো আমার কাছে যেহেতু কোনো ধরনের তথ্য নাই, আমি বলতে পারিনি। স্বাভাবিকভাবেই আমার সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, সবচেয়ে ক্লোজ সম্পর্ক যাদের ছিল, যারাও হচ্ছে হয়তো একটু বেশি ইসলামিক ছিল, তাদেরকেও হচ্ছে আমার সাথে বসানো হয় আমাকে মারধর পাশাপাশি। তখন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। আমার একটা ফ্রেন্ড, সঙ্গত কারণেই নাম উল্লেখ করছি না, কারণ আমি চাই না যে আসলে সবাইকে ইনভলভ করার জন্য। তো তাকেও হচ্ছে মোটামুটি চেষ্টা করা হয়, চড়থাপ্পড় দেওয়া হয়, আর আমার উপর চলতে থাকে সেরকম। সেই পরিস্থিতিতে ফোন দেয়, তারা তো হচ্ছে জুনিয়র মাত্র ওই সময়, তারা সেকেন্ড ইয়ার যারা আমাকে মারধরে শুরুটা করে, তারা ফোন দিয়ে তাদের যে সিনিয়র যারা ছিল তাদেরকে ডাকে। তাদের হল তো ছিল হচ্ছে আমাদের ক্যাম্পাসের পাশে যেটা মেইন হল, সেখান থেকে তাদেরকে ডাকে, যে বলে যে হচ্ছে শিবির ধরছি। তো তারাও চলে আসে। সেই সময় তৎকালীন ছাত্রলীগের যেই সেক্রেটারি ছিল শাওন দাস, তারপরে সে হচ্ছে আমাদের 36তম ব্যাচের, 37তম ব্যাচের আসাদ আদনান উপল, যেও পরবর্তীতে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। তারপরে অচিন্ত কুমার কীর্তনিয়া 39তম ব্যাচের, সেও পরবর্তীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। তারপরে 39 ব্যাচের আরও কয়েকজন ছিল, সজীব, তারপর হচ্ছে মাসুদুর রহমান জনি, তারপরে হচ্ছে অভিষেক জনি। 40 ব্যাচের ছিল অ্যাঞ্জেল, মশিউর রহমান অ্যাঞ্জেল, জয়দীপ, দীপাঞ্জন। সত্যিকার অর্থে আমি তাদেরকে খুব বেশি ব্যক্তিগতভাবে চিনতাম না, তাদের সাথে ব্যক্তিগত আমার খুব বেশি পরিচয়ও ছিল না, যেহেতু আমরা একটু দূরে থাকতাম। কিছু কিছু সময় দেখা হয়েছে, নাম জানতাম, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের সাথে আমার কোনো ধরনের যোগাযোগ ছিল না। তারা চলে আসে এবং তারা চলে আসার পরে শুরু হয় হচ্ছে আমাকে মারধরটা শুরু হয় হচ্ছে 10টার দিকে, আর 12টা পর্যন্ত হচ্ছে তারাই মারধর করে আমাদের ডেন্টালের যারা ছিল ফার্স্ট ব্যাচের। তারপরে ওরা যখন চলে আসে সেটা একটা বিভীষিকার মতো একটা বিষয়। তখন আমি ভাবতেছিলাম যে অ্যাকচুয়ালি এরপরে কি হবে, কারণ যাদের কাছ থেকে আমি কোনো কিছু এক্সপেক্ট করিনি, তাদের কাছ থেকে আমি যেই মারধরের শিকার হয়েছি, এরপরে কি হবে। তারা তো পরিচিত না, তারা তো হচ্ছে, তাদের সাথে তো আমি কখনো পার্সোনালি কথাবার্তা বলিনি, চিনি না, নামে চিনি যেহেতু ক্যাম্পাসের হিসেবে, সেই হিসেবে চিনি, কিন্তু ব্যক্তিগত পরিচয় তাদের সাথে কারোরই নাই, কাউকে আমি ওইভাবে চিনতাম না। তো তারা এসে কি করবে, তো আমি সেটা ভাবছিলাম। সেই সময় আসলে মারার যে অনুভূতি যেটা, সেটা ততক্ষণে মোটামুটি হচ্ছে শেষ হয়ে গেছে। বিষয়টা এরকম ছিল, আমাকে ফুটবলের মতো একদিকে এক একজন লাথি মারতেছে ফ্লোরে ফেলে। তো যখন তারা এসে ছাত্রলীগের যেই ওই সময় যে সেক্রেটারি ছিল শাওন দাস, সে বসে, তারপরে হচ্ছে তারা জেরা শুরু করে। এসে অচিন্ত এবং সজীব, বিশেষ করে জনি যারা 39 ব্যাচের, 39তম ব্যাচের, এরা হচ্ছে হকি স্টিক, তারপর হচ্ছে স্ট্যাম্প সেই সময় ছিল যেটা ভিতরে, সেগুলো নেয়। তারপরে একটা না কোনো কথা ছাড়াই হচ্ছে মারধর চলতে থাকে। জিজ্ঞাসাবাদ সে সময় না, জাস্ট হকি স্টিক দিয়ে
দুই পাশ থেকে দুইজন মারতেছে। আপনার আর্তচিৎকারে তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেনি? যারা ডক্টর হচ্ছে, যারা চিকিৎসক, যারা প্রতিনিয়ত হচ্ছে অসুস্থ মানুষকে সেবা দিচ্ছে, তারা হচ্ছে এভাবে মারতেছে। আমার কাছে মার খাওয়ার চাইতে এই বিষয়টা অনেক বেশি প্যাথেটিক ছিল। এই বিষয়টা আমাকে আরও বেশি ট্রমাটাইজড করতেছিল যে তারা কিভাবে মারতেছে, কেন মারতেছে। তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই, তাদের আমি ব্যক্তিগত কোনো ক্ষতি করিনি, কিছুই করিনি। মারার কারণ কি? এবং চলতে থাকে সেভাবে মার। এবং এরপরে জিজ্ঞেস করা শুরু করে যে আসলে কারা কারা আছে। যেহেতু জানি না, চলতে থাকে হচ্ছে মার। এবং একের একজন মারতেছে, সে ক্লান্ত হয়ে যাচ্ছে, মারতে মারতে তার হাত ব্যথা হয়ে যাচ্ছে। সেই সময় আরেকজন এসে মারা শুরু করতেছে। এবং আশপাশে আমার যারা ব্যাচমেট যারা ছিল, তারা সেখানে একটা কিয়ামতের মতো অবস্থা দেখতেছে যে কি ঘটতেছে এখানে। তারা কেউ এই জিনিস তাদের চোখে কখনো দেখতে হবে এটা তারাও কখনো কেউ ভাবেনি। আমি যেভাবে ট্রমাটাইজড, তারাও একই রকমভাবে বিস্মিত ছিল বিষয়টা নিয়ে যে আসলে কী ঘটতেছে, কেন ঘটতেছে। এভাবে মোটামুটি হচ্ছে রাত 12টায় তারা আসে। 12টা থেকে 2টো পর্যন্ত তারা হচ্ছে আমাকে মারধর করা শুরু করে। এবং সেই মারধর করতে করতে যখন হচ্ছে তেমন কিছুই পাচ্ছিল না, তখন আমাকে বলা শুরু করে যে তোকে তো পুলিশে দিয়ে দিব, তোর তো মানে ছাত্রত্ব থাকবে না, তোর তো ক্যারিয়ার শেষ হয়ে যাবে, নাম বল, কার কার সাথে তুই কাকে কাকে চিনিস, নাম বল। যেহেতু তখনও কিছু বলছিলাম না, সেই সময় আমার ফোন নেয়। ফোন নিয়ে বলে যে তোর বাসায় ফোন দিব। তো বাসায় ফোন দিয়ে, তখন রাত 2টো বাজে, তোর বাসায় ফোন দিয়ে হচ্ছে তোর বিষয়ে বলি যে তুই শিবির করিস, তুই আপনার ছেলের পড়াশোনা করতে হবে না, এসব। তো মানে একটার পর একটা ট্রমা। আসলে একদিক দিয়ে মার খাচ্ছি, একদিক দিয়ে যাদের কাছ থেকে মানে যাদেরকে আমি কাছের মানুষ ভাবতাম তাদের কাছ থেকে মার খাচ্ছি। এবং সেই সময় রাত 2টার সময় হচ্ছে আমার বাসায় ফোন দিচ্ছে, যারা আমাকে নিয়ে প্রতিনিয়তই দুশ্চিন্তা করে যে আসলে আমি কিভাবে থাকতেছি, কিভাবে খাচ্ছি, যেহেতু আমি বাসার বাইরে কখনো হচ্ছে এর আগে ছিলাম না। এই পরিস্থিতি আপনার কাছে কেমন লাগছিল যখন আপনি অনুভব করলেন যে আসলে আমার এই দুর্বিষহ সময়টা আমার পিতাকে জানানো হবে, আমার মাকে জানানো হবে? এটা আপনার ভাবনার মধ্যে কী পরিমাণ ঝড় তুলেছিল? আসলে মানে জানি না, আমি আব্বু আম্মুকে তো কখনো হচ্ছে ওইভাবে আমার রাতের এই পুরো ঘটনা কখনোই হচ্ছে ওইভাবে বলতে পারিনি। যদি হচ্ছে পরবর্তীতে তারা দেখে তো মারের ভয়াবহতা তারা বুঝতে পেরেছিল, কিন্তু অ্যাকচুয়ালি যখন ফোন দেয় সেটা আমি পরবর্তীতে শুনেছি আর কি, যে তাদের পুরো বাসাতেই তখন একটা তোলপাড় অবস্থা। কারণ রাত 2টার সময় ফোন দিয়ে বলতেছে আপনার ছেলেকে হচ্ছে পুলিশে দিয়ে দিব, আপনার ছেলে। তো তারা সেই সময় ভাবেনি যে হচ্ছে আমাকে মারধর করতেছে, তারা ভাবতেছিল যে হচ্ছে আমাকে তো সিনিয়ররা কোনো কারণে হয়তো আমাকে শাসন করছে। এবং না না, সেখান থেকে হচ্ছে পুলিশে দেওয়ার যে ব্যাপারটা, এটা তো একটা ভয়াবহ বিষয় একটা পরিবারের জন্য, যে তাকে পুলিশে দিয়ে দিবে, কেন দিবে? ঠিক আছে। তো তারপরে যখন হচ্ছে এটা নিয়ে মোটামুটি আমার জন্য আসলে সেই কন্ডিশনগুলো এত বেশি ফাস্ট হচ্ছিল, আমি আসলে আমার মাথাতে সেগুলো একসাথে নিতে পারতেছিলাম না। অনেকটা হচ্ছে হতবিহব্বল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি সেই মুহূর্তে। তারপরে যখন তারা ফোন দেয়, ফোন দিয়ে তারপরে তো ফোনে আমার কাছে তো আর ফোন নেই, তারা বারবার করে ফোন দিচ্ছে, করতেছিল খোঁজ নেওয়ার জন্য।
তারা সেই ফোন তো আর রিসিভ করছিল না। তো বাসাতে সেই মুহূর্তে আতঙ্কের একটা বিষয়। এই সাথে আমার বন্ধুবান্ধবের কারো নাম্বার আমার পরিবারে দেওয়া ছিল না। আমার সাথে যে যোগাযোগ করবে আমার কী অবস্থা জানার জন্য, এটা তাদের কাছে মানে খুবই একটা ভয়াবহ একটা অবস্থান। সেই সময় আমার করসপন্ডিং ব্যাচেরই আমার MBBS-এর আমার এক ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড বলতে পরিচিত, ওদের বাসাতে হচ্ছে আমার চাচা থাকতো আর কি। তো তাকে ফোন দেয়, ওকে ফোন দিয়ে আমার খোঁজে নেওয়ার জন্য বলে। সেই সময় রাতে হচ্ছে রাত প্রায় 3-4 সেই সময়। সেই সময় তো ওরও আসলে কিছু করার ছিল না, ও সেই সময় করেনি। মানে তাদের মোটামুটি একটা খুবই ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যায়। এবং এইদিকে ফোন দেওয়ার পরে যখন হচ্ছিল না, তাদের ছিল যে BDS-এ আসছে, এখন হচ্ছে তারা MBBS-এর কারা আছে, আমার কাদের সাথে আমার হয় কথাবার্তা হয়, তাদেরকেও হচ্ছে মারতে হবে, বা কারা আছে তুই হচ্ছে দেখাই দিবি যে কারা কারা MBBS। আমি জানি না। তো আমাকে নিয়ে তখন হচ্ছে চলে যায় আরেকটা যে হল আছে সেখানে, এবং সেখানে গিয়ে হচ্ছে তারা কিছু ছেলেকে ডাকে, নারী ব্যাচের প্রায় 5-6 জন। তাদেরকেও একই কায়দায় হচ্ছে নির্যাতন করা হয় যেভাবে আমাকে করা হয়েছে। তাদের ক্ষেত্রে তাদের তো ওই মানে অত দীর্ঘ সময় ধরে করা হয়নি, কিন্তু তাদের উপরে ওই একইভাবে স্ট্যাম্প, হকি স্টিক দিয়ে তাদের উপর নির্যাতন করা হয়। এটা কি আপনার তথ্যের ভিত্তিতে না তাদের নিজের থেকে ইচ্ছে থেকেই? এইখানে আসলে আমার তথ্যের ভিত্তি ছিল না, এখানে তাদের কাছেই যাদেরকে মনে হতো যে এটা তাদের একটা অ্যাজিউম করতো যে যারা হচ্ছে ইসলামিক বা যারা হচ্ছে যে হেফাজত বা শাহবাগ ইস্যুতে যারা একটু কথা বলতো বা যারা হচ্ছে মানে এখানে মূল যেটা ঘটনা সেটা হচ্ছে যে নিজ ব্যাচের মধ্য থেকেই কেউ হচ্ছে এই বিষয়গুলো তাদের কাছে তথ্য হচ্ছে দিত, যেটা হচ্ছে আমার ব্যাচের ক্ষেত্রে আমার ব্যাচ থেকেই আমার ব্যাপারে তথ্য। আচ্ছা, এখানে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আমাকে আনার আগে যে লাস্ট ইয়েতে তখন হচ্ছে আমার ব্যাচের প্রায় 20 জন ছিল, তখন ব্যাচমেটদেরকে বলা হয় যে কিরে তোরা মারতেছিস না কেন, তোদের ব্যাচমেট শিবির করতেছে, তোরা মারিস না। পাশের হলে যাওয়ার আগে? হ্যাঁ, পাশের হলে যাওয়ার আগে। তো সেই সময় স্বাভাবিকভাবে তেমন কেউ হচ্ছে আগায়নি, কিন্তু আমি খুব অবাক হলাম যে তার মধ্যে হচ্ছে কিছু ব্যাচমেট চলে আসছে। এটা কত সময় ধরে এই নির্যাতন চলে আপনার উপর? তো আমার তাঁতীবাজার হলে ওটা ছিল হচ্ছে 2:30-3টা পর্যন্ত তাঁতীবাজার হলে ছিলাম। তো সেখানে ব্যাচমেটরাও হচ্ছে শেষ পর্যন্ত মানে এবং সবাই মিলে যখন ইয়ে করে তারপরে কথা হচ্ছিল যে পুলিশে দিয়ে দিবে। সেই পরিস্থিতিতে আচ্ছা ঠিক আছে ইয়ে কর, আমি অনুনয় বিনয় করছিলাম যে না, যেন হচ্ছে পুলিশের এই জায়গাগুলোতে দেওয়া না হয়। তখন আমাকে বলে যে তুই আলাউদ্দিন হলে চল, ওখানে যারা যারা ওদেরকে দেখায় বলবি যে হচ্ছে এরা শিবির করে, তাহলে ছেড়ে দিব। তো নিয়ে যায়, সেখানে গিয়েও কয়েকজনকে ডাকে এবং স্বাভাবিকভাবেই সেখানকার তাদের মধ্যে অনেককে আমি ওই দিন প্রথম দেখছি, যেহেতু আমরা একসাথে থাকতাম না, আমার ব্যাচমেট হলেও মানে করসপন্ডিং ব্যাচ হলেও সবাইকে চিনতাম না। তো আমার সামনে নিয়ে আসা হয়, আমি সেখানে আসলে ওরকম কোনো কিছু বলার সুযোগ ছিল না আমার কাছে, যেটা করে কি করে না আমি জানি না। নিয়ে এসে মানে ব্যাপারটা এরকম, যদি আমি না বলি আমাকে হচ্ছে একইভাবে মারা হবে, এবং তাদেরকে তো মারা হচ্ছেই, তাদের কাছ থেকেও স্বীকারোক্তি নেওয়ার জন্য। এবং এভাবে চলতে থাকে। ওখানেও হচ্ছে আবারও যখন আমি চুপ থাকতাম তখন হচ্ছে আমাকে আবার তখন আবার পেটাতো। তো এভাবেই মোটামুটি আমরা ওইখানে যখন ওদেরকে যখন মারা হয় তখন সমস্ত ব্যাচমেট ছিল না ওইখানের গেস্ট রুম, সেখানে হচ্ছে নিয়ে ওই 4-5 জনকে আনা হয় আর আমি ছিলাম।
এই 5 জন। আর আমার ক্ষেত্রে আমাকে যখন মারা হচ্ছিল সেখানে আমার পুরো ব্যাচের সবাই ছিল সেখানে উপস্থিত। এবং শেষ পর্যন্ত ওখানে প্রায় ফজরের কাছাকাছি সময় হয়ে যায়, 5টার মতো, 5টার একটু আগ দিয়ে। তখন হচ্ছে মারধর শেষ করে বিষয়টা এরকম, আমি যখন ওখান থেকে নামি আমি আর হাঁটতে পারতেছিলাম না ওইভাবে। আমাকে হচ্ছে ওরাই রিক্সাতে করে আবার হচ্ছে নিয়ে আসে তাঁতিবাজার হলে, এবং নিয়ে আসলে ওরা তখন চিন্তাভাবনা করা শুরু করে কি করবে। ওই সময় হচ্ছে আমার এক কাজিন সেই সময় সাংবাদিকতার সাথে একটু জড়িত ছিল, সে ফোন দিয়ে তার জায়গা থেকে বলে যে না, যদি কিছু করে সেক্ষেত্রে সাংবাদিক হিসেবে সে পরিচয়। তখন হচ্ছে তারা একটু হয়তো পুলিশে দেওয়া কেন্দ্রিক জায়গা থেকে একটু ইতস্তত হওয়া শুরু করে, একটু হয়তো সরে আসে। মানে তারা আসলে কি চিন্তা করতেছিল এই বিষয়টা আমার খুব বেশি ক্লিয়ার ছিল না। প্রথম দিকে যে মারটা হচ্ছিল আমি সেটা ফিল করতেছিলাম যে ব্যথা লাগছিল, চিৎকার করছিলাম। পরের দিকে আসলে আমার ফিলিংস ওইভাবে আর কাজ করছিল না, মারগুলো হয়তো ওইভাবে অনুভব করতেছিলাম না। যেটা হচ্ছিল সেটা হচ্ছে পুরোপুরি মানসিকভাবে, মানে আমার গায়ে আঘাত লাগতেছে, আমি চিন্তা করতেছি যে মানে ঘটনাটা কি ঘটতেছে। এবং যখন শেষ পর্যন্ত সকালবেলা ফজরের আগ দিয়ে সে সময় এসে আমাকে ওরা বলে যে তুই আগামী 5 মাস তুই ক্যাম্পাসে আসবি না, ঠিক আছে। যখন মারতেছিল তখন তো বলছে তোর ছাত্রত্ব, তুই কখনোই আসবি না ক্যাম্পাসে, তোকে যেন কখনো না দেখি, হলে তো নাই, ঠিক আছে। পরে সকাল ফজরের দিকে আমার হচ্ছে কাজিন আসে, আর ওই যেই আমার যে MBBS-এর যেই এটা ছিল, ফ্রেন্ড ছিল, সে আসে। তখন হচ্ছে আমি আমার কাজিনের সাথে বের হয়ে সেখান থেকে চলে যাই আর কি। কোথায় গিয়েছিলেন? আমার কাজিনের বাসা হচ্ছে শাহজাহানপুর, সেখানে তাদের বাসায় যাই। তো সেখান থেকে তারপরে সকালের দিকে সেখানে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে গিয়ে সেখানে এক্সরে করি এবং ডক্টর সাথে কনসাল্ট করা হয়। এটা হচ্ছে মানে আল্লাহ তাআলার অনেক বড় রহমত যে আমার কোনো কিছু ফ্র্যাকচার হয়নি, কিন্তু আমার মূল যেই আঘাতের চিহ্ন সেটা টোটালি হচ্ছে আমার ফেসে ছিল। যখন আমাকে ফ্লোরে ফেলে লাথি মারা হচ্ছিল তখন প্রায় বেশিরভাগ লাথি হচ্ছে আমার মুখে পড়ছে, এবং যেই পরে যে স্ট্যাম্প পেটানোর যে বিষয়গুলো সেগুলো আসলে পিঠে বেশি মারা হয়েছে, পায়ের দিকে ওইভাবে মারা হয়নি, মারা হয়েছে কিন্তু কম পিঠে বেশি মারা হয়েছে। এবং সেটা সাবির ভাই, এই যে আপনার উপর যে নির্যাতন, এই নির্যাতনের আপনি কোন কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন? শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, শিক্ষা দীক্ষা, এই সামগ্রিক দিকটা একটু জানতে চাই। সত্যি বলতে শারীরিক ক্ষতি তো সাময়িক, শারীরিক ক্ষতি আমি একান্তই ব্যক্তিগতভাবে মনে করি যে আমার শারীরিক ক্ষতি খুব বেশি আসলে হয়নি, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আমার জন্য অনেক বেশি মানসিক ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। এবং যখন আমি বাসায় চলে আসি ওখান থেকে, তারপরে আমি আমার সেই গ্রামের বাসা পাবনা, সেখানে আমি চলে আসি, সেখানেই আমি তারপরে ছিলাম মোটামুটি 5 মাস মতো আমি সেখানেই ছিলাম। এবং এই সময়টাতে বহু রাত এরকম যখন হচ্ছে আমি রাতে ঘুম থেকে জেগে উঠছি যে সেই নির্যাতনে সেই স্বপ্ন, সেই দুঃস্বপ্ন হিসেবে যখন চোখে চলে আসতো, ঘুম আসতো না যে কি হবে, এত স্বপ্ন নিয়ে যেই মেডিকেল প্রফেশনে আমি আসলাম সেটার আসলে ভবিষ্যৎ কি, আদৌ আমি শুরু করতে পারবো কি না, আদৌ আমি ক্যাম্পাসে ফিরতে পারবো কি না, এই প্রত্যেকটা জিনিস আমাকে প্রতিনিয়ত যখন আমি ফিল করতাম। আমি অনেক ভাগ্যবান যে হচ্ছে আমার পরিবার সেই সময় আমাকে খুব বেশি সাপোর্ট করেছে, যেহেতু আমি সেখানেই ছিলাম, পরিবারের সাথে ছিলাম। তাদের জন্য এটা অনেক বেশি ট্রমাটিক ছিল।
এবং তারা আমাকে খুব এই নিয়ে খুব বেশি যে আমাকে আরও হচ্ছে জেরা করা বা ওরকম কিছু না, তারা আমার প্রতি সহানুভূতিশীল ছিল। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ক্যাম্পাসে যখন ফিরলেন তখন কী অবস্থার মুখোমুখি হয়েছেন আপনি? যখন আমি ক্যাম্পাসে আসি, আমাদের কারিকুলামে 1 বছর করে এক বছর পর একটা পরীক্ষা হয়, যেটাকে বলা হচ্ছে প্রফেশনাল পরীক্ষা। তো আমার মারধরে ঘটনা হচ্ছে সেপ্টেম্বরে, তার 5 মাস পরে সেই সময় ফেব্রুয়ারিতে পরীক্ষা হতো। আমাদের কারিকুলাম ছিল 4 বছরের কারিকুলাম। তো স্বাভাবিকভাবে এই 5 মাস পরে যখন আসি তখন হচ্ছে জানুয়ারির নতুন আরেকটা ব্যাচ আসছে এবং আমার এই পুরো 4-5 মাসের গ্যাপ। জি। তো আমি শেষের দিকে গিয়ে চিন্তা করি যে আসলে এই ব্যাচের সাথে আমি নতুন করে হয়তো রান করতে পারবো না, এবং আমার জায়গা থেকে আমি আসলে অ্যাকসেপ্ট করতে পারতেছিলাম যে আমার বন্ধুদের মধ্য থেকে অনেকে এরকম করতেছে। তাদের সাথে আবার আমি একই ক্লাসে কন্টিনিউ করবো, একই সাথে মানে ওই চেহারাগুলো আমার চোখের সামনে আবার আসবে। আমি ডিসিশন নেই যে হচ্ছে আমি ইয়ার ড্রপ দিয়ে আমি হচ্ছে পরের ইয়ারের সাথে কন্টিনিউ করব। তো আমি শুরু করি 3rd ব্যাচের সাথে, আমি নতুন করে শুরু করি একদম আবার নতুন করে। তবে এক্ষেত্রে আমি যেহেতু আমাকে তো হল থেকে বের করে দিচ্ছে, আমি সেই আমার ওই কাজিনের বাসায় থাকতাম শাহজাহানপুর। তো সেখান থেকেই হচ্ছে আমি যাতায়াত করতাম আর কি, এবং জাস্ট ক্লাসে আসতাম, এসে আবার ক্লাস শেষ করেই মানে লুকিয়ে আবার চলে যেতাম। মানে এখানে অন্য কেউ যারা আমার মারধরের সাথে জড়িত এরা কেউ যেন আমাকে না দেখে, মানে ওই চেহারাগুলো আমার সামনে যেন না আসে, এই জিনিসটাই সবসময় আমার মাথায় কাজ করতো। তো এভাবে মোটামুটি কিছুদিন চলার পরে 3-4 মাস আমি 3rd ব্যাচের সাথে হচ্ছে কন্টিনিউ করি। 3-4 মাস পরে সম্ভবত 2014 সাল, তখন সম্ভবত 14 সালে নির্বাচনের বছর ছিল আমার যতদূর মনে পড়ে। তো সেই সময় গিয়ে আবারও কোনো একদিন তাদের সাথে হচ্ছে দেখা হয় ক্যাম্পাসে। তখন দেখে বলে যে কিরে তুই কি করিস ক্যাম্পাসে? কে বলছিল এই কথাগুলো? 1st ব্যাচের এখানে মামুন ছিল, বেসিক্যালি মামুন, তারপরে হচ্ছে সবুজ, এরা যারা পরবর্তীতে আমাদের মানে ক্যাম্পাসের কি 1st ব্যাচের জায়গা থেকে ছাত্রলীগের নেতৃত্বে ছিল ডেন্টাল ইউনিটের। এর পরবর্তীতে জাস্ট যেটা হয় যে আমার যেই সাহস নিয়ে আমি হচ্ছে শুরু করেছিলাম সেটা আবারও পড়ে যায় যে হচ্ছে আমি আবার হচ্ছে সেই যে মানে আবারও আমাকে কোনো নির্যাতনের শিকার হতে হবে কিনা, আবারও কোনো ভয়াবহতা আমার সামনে আসবে কিনা। তো দেখা যায় তারপরে আমি আবারও মানে ক্যাম্পাসে আসার প্রতি যে আগ্রহ জায়গাটা সেটা আবারও চলে যায়, আবারও বিচ্ছিন্ন হয়ে যাই এবং কোনোভাবেই নিজেকে ক্যাম্পাসমুখী করতে পারতাম না। এবং যেটা হয় যে আমার ওই সময় গিয়ে মনে হতো যে আমাদের কারিকুলামে 2টা পরীক্ষা দেওয়া যায়, একটা হচ্ছে রেগুলার পরীক্ষা যেটা হচ্ছে ফেব্রুয়ারিতে হতো, আর আরেকটা হচ্ছে রেগুলার যারা খারাপ করতো তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিত। তো আমি চিন্তা করতাম যে ঠিক আছে তাহলে হয়তো আমি সাপ্লিমেন্টারিতে অ্যাটেন্ড করব, আমি রেগুলার পারছি না, আমি সাপ্লিমেন্টারি অ্যাটেন্ড করব। কিন্তু মেডিকেল কারিকুলামের যে সিস্টেম, এইখানে 75%-এর উপরে অ্যাটেন্ডেন্স থাকতে হয়, এখানে নিয়মিত আইটেম দিতে হয়, এখানে নিয়মিত কার্ড দিতে হয়, টার্ম দিতে হয়, এবং পুরো নিয়মিত না থাকলে আসলে মেডিকেল থেকে বের হয়ে যাওয়াটা এটা অস্বাভাবিক। এই নিয়মিত ছাড়া হঠাৎ করে টিচারদের কাছে যখন যেতাম, আমি প্রথমবার যখন 3rd ব্যাচের সাথেও মাঝখানে একটা আবারও গ্যাপ চলে যায়, আমি কোনোভাবে নিজেকে আনতে পারিনি। পরে আমার কাছে মনে হয় যে আমি টিচারদের কাছে যাব। তো টিচারদের কাছে যখন যাই তারা বলে তোমাকে তো কখনো দেখিনি, তোমার চেহারা তো চিনি না, তুমি কি তোমার পরীক্ষা কেন নিব? তো স্বাভাবিকভাবেই তাদের কাউকে তো হচ্ছে আর বলতে পারতাম না, কারণ স্বাভাবিকভাবেই সেই সময় শিক্ষকদের মধ্যেও তো রাজনীতির বিষয়টা ছিল এবং
সমস্ত জায়গায় ব্যাপারটা এরকম ছিল যে শিবির নাম নিয়ে যদি কেউ মানে নির্যাতনের শিকার হতো, এটাই একটা ভয়াবহতা। তো আমাকে আমার ওই সময়কার টিচাররা, আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টের হেড, উনি হচ্ছে আমাকে আমার পিতামাতাকে ডাকেন। ঠিক আছে, পিতামাতাকে যে কী অবস্থা, কেন হচ্ছে ও ইয়ে করতেছে না, তো তারা আসে। তো আসার পরে হচ্ছে সেখানে ওই সময় ছাত্রলীগের যেই সভাপতি ছিল আসাদ আদনান উপল, যে আমার মারধরে অংশগ্রহণ করছিল, আমাকে জিজ্ঞেস করছিল হচ্ছে স্যার যে তুমি হলে থাকো না কেন। তো আমি তখন আমি হলে থাকি না, বাসায় থাকি। আমি বললো তোমার তো হচ্ছে এই রেগুলার না থাকলে তুমি করতে, তুমি যদি হলে না থাকো তাহলে তো তোমার পড়াশোনা আসলেই তুমি করতে পারবে না, তোমার জন্য কষ্ট হবে। তখন আমি বললাম যে স্যার আসলে তো এরকম সুযোগ নেই, যারা হচ্ছে হলের সিট তো আসলে রাজনৈতিকভাবেই দেওয়া হয়। তো এর মধ্যেই স্যার বলে আচ্ছা সমস্যা নেই, আমি হচ্ছে ছাত্রলীগের যেই আছে তাকে ডেকে বলে দিচ্ছি। তো যখন আসে আসাদ আদনান উপল, সে এসে যখনই সে আসে সেটা আমার কাছে আরও ট্রমাটিক ছিল, সেই ফেসটা আমার আবারও দেখতে হচ্ছে, আরও ভীতিকর ছিল। এবং সে এসেই যখন তাকে আমাদের স্যার বলেন, আমাদের ডিপার্টমেন্টের যিনি হেড ছিলেন, তো উনি যখন বলেন যে ওকে হচ্ছে হোস্টেলে সিট দাও, মানে বিষয়টা এরকম ছিল যে ছাত্রলীগকে টিচারদের বলতে হতো যে আসলে হোস্টেলের অ্যালটমেন্টের বিষয়ে এটা কতটা ভয়াবহ একটা বিষয়। তো তখন সে ডিরেক্ট বলে যে স্যার ওর বিষয়ে তো হচ্ছে অ্যালিগেশন ছিল, তখন ও তো হচ্ছে শিবির করে। তো আমি আবারও সেখানে হচ্ছে পুরোপুরি ট্রমাটাইজ ছিলাম। কি বলতেছি এটা, কারণ হচ্ছে টিচারদের কাছে এই বিষয়ে, মানে টিচারদের কাছেও তো সেই সময় রাজনৈতিকভাবে কলুষতা ছিল, তারা যদি হচ্ছে এই বিষয়টাকে নেগেটিভভাবে নেয় তাহলে আমার কি হবে। তো যেটা হওয়ার সেটাই হয়। মানে টিচাররা কিভাবে নিয়েছিল আমি ওইটা খুব বেশি জানি না, কিন্তু আমার আবারও হচ্ছে যে মুভ করার যে বিষয়টা, সাহস, ক্যাম্পাসে আসার যে সাহসটা, সেটা আর থাকে না। এবং এইটা হচ্ছে 3rd ব্যাচের সাপ্লিমেন্টারি, মানে তখন হচ্ছে 4th ব্যাচের অর্ধেকটা সময় মোটামুটি চলে গেছে। সেই সময় হচ্ছে আমার পিতামাতা সহ হচ্ছে স্যারের কাছে গেছিলাম, এবং সেই সময় এই ঘটনাটা ঘটে। এবং তারপরে আমি মোটামুটি একদমই ক্যাম্পাসে আসার মতো সাহসী ছিলাম না, এবং মোটামুটি একটা দীর্ঘ সময় আমি আর পারিনি। কত বছর এটা হচ্ছে 4th ব্যাচ, 5th ব্যাচ, 6th ব্যাচ, 7 ব্যাচ পর্যন্ত। 7 ব্যাচ পর্যন্ত আমি ক্যাম্পাসে আর যাইনি, অর্থাৎ 2015 থেকে 2017 পর্যন্ত, 17 না 2018 পর্যন্ত, এই সময় পর্যন্ত আমি আর ক্যাম্পাসে যাইনি। মানে ক্যাম্পাসে যাওয়ার জন্য নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে পারিনি। তো এর মধ্যে আপনার ছাত্রত্ব বাতিলের কথা চলে আসে, তখন এই বিষয়গুলো আসলে কীভাবে রিকভার করতেন বা কীভাবে রিকভার করেছেন, বা এখানকার যে নেপথ্য গল্পটা একটু শুনতে চাই। আসলে ছাত্রত্ব যে বাতিল হয় এই বিষয়টা সম্পর্কে আমি ওয়াকিফাল ছিলাম না। হঠাৎ করে এক সময় আমার একজন ডাক্তার ভাই, সে আমাকে একদিন বলে যে মেডিকেল কারিকুলামে তো এটা নিয়ম যে কেউ যদি হচ্ছে পরপর 4টা মানে ফার্স্ট প্রফ পরীক্ষা যদি কেউ 4বার অ্যাটেন্ড না করে, সেক্ষেত্রে তার স্টুডেন্টশিপটা ক্যান্সেল হয়ে যায়। সেক্ষেত্রে এটা যখন শুনি, তো ওটা মানে তখন আমি আরও বেশি ট্রমাটাইজড হই। এটা কী হলো যে স্টুডেন্টশিপ বাতিলের যে বিষয়টা, ফ্যামিলিও তখন মোটামুটি দেখতেছে যে আসলে কিছু হচ্ছে না, কী করবে, তারাও কনফিউজড। এক সময়
তারা চিন্তা করে যে না উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিবে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি তো হবে। কিন্তু আমি মানে কোনোভাবে এটা নিতে পারতাম না। যেই স্বপ্ন নিয়ে আমি হচ্ছে মেডিকেলে আসছিলাম, সেই স্বপ্নটা হচ্ছে শেষ হয়ে যাবে। আমি প্রতিনিয়ত নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে না আমার ঘুরে দাঁড়াইতে হবে, আমার শুরু করতে হবে। কিন্তু এই শুরু করার পথে আসলে আমি কিভাবে শুরু করব এই জিনিসটা আমি কখনো বুঝতে পারতাম না। এভাবেই যখন হচ্ছে ছাত্রত্ব বাতিলের যে বিষয়টা আসে, মানে এভাবে যে শেষ হয়ে যায়, সেটা আরও বেশি ভয়াবহ ছিল। মোটামুটি তারপর আরও কিছুদিন আমি মানসিকভাবে কিছুটা নিজের ভেতরেই ছিলাম। সেই সময় গিয়ে আবার হচ্ছে জানতে পারি যে ঢাকা ভার্সিটিতে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করা যায় একাডেমিক কাউন্সিলের মাধ্যমে, এবং অ্যাপ্লিকেশন করলে সেখানে জরিমানা করে মোটামুটি স্টুডেন্টশিপ আবার নেওয়া যায়। এর মধ্যে যেটা হয় যে আমাদের কারিকুলাম ছিল 4 বছরের, আমাদের বিডিএস কারিকুলাম 4 বছরের কারিকুলাম ছিল। তো 2000 যখন 7 ব্যাচ আসে 2017 সালে এই কারিকুলামটা চেঞ্জ হয়ে এই কারিকুলাম হয়ে যায় হচ্ছে 5 বছরের কারিকুলাম। কিছু সাবজেক্ট এদিক ওদিক হয়, পরীক্ষার পদ্ধতি চেঞ্জ হয়। তো স্বাভাবিকভাবেই আমার একটা জিনিস কাজ করতো যে আমি কোন কারিকুলামে থাকবো, আমার কারিকুলামের তো কেউ নাই, আমার পড়াশোনার ব্যাচটা কোথায় হবে, কার সাথে পড়াশোনা করব। এবং একই সাথে যেটা কাজ করতো যে যদি আমি নতুন করে অন্য কোনো ব্যাচের সাথে শুরু করি সেক্ষেত্রে তো আমার আরও 1 বছর বেশি পড়তে হবে। জি, আমার এমনি লস এতগুলো, আরও যদি 1 বছর আমার বেশি লস হয় এটা আসলে আরও বেশি খারাপ হবে। তো ওখানে আমার আরও ডিসিশন নিতে কিছুটা সমস্যা হয়। তারপরও শেষ পর্যন্ত আমি চেষ্টা করি, যখন হচ্ছে 8 ব্যাচ যখন আসে তখন হচ্ছে আমি অ্যাপ্লিকেশন করি যে আমাকে যেন নতুন কারিকুলামের সাথে হচ্ছে আমাকে রান করার সুযোগ দেওয়া হয়, এবং আমি 8 ব্যাচের সাথে কিছুদিন ক্লাস করি শুরু থেকে। কিন্তু যেটা হয় যে আমাকে টিচাররা বলে যে তোমার তো হচ্ছে এই মুহূর্তে স্টুডেন্টশিপ নাই, এটা রিনিউ না হওয়া পর্যন্ত আসলে তোমার ক্লাসের আমরা তোমার পরীক্ষা আইটেম এগুলো আমরা নিব না। আচ্ছা, এগুলো তো আসলে যেহেতু অফিসিয়াল না, তুমি অফিসিয়ালি তোমার লেটার নিয়ে আসো, তারপরে হচ্ছে তোমাকে আমরা অ্যাকসেপ্ট করবো, তার আগ পর্যন্ত তোমাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। তো এভাবে চলতে থাকে। এখন ঢাকা ভার্সিটির যে প্রসিডিউর, এটা বেশ লেন্দি একটা প্রসিডিউর। প্রথমত হচ্ছে আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছ থেকে সমস্ত ডিপার্টমেন্টের সাইন নিতে হয়। সেই সাইন নিয়ে তারপরে হচ্ছে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সেটা উঠে, সেইখান থেকে ওটা ফরওয়ার্ডিং হয়ে যায় ঢাকা ভার্সিটিতে। ঢাকা ভার্সিটির যে একাডেমিক কাউন্সিল বা ডিন কাউন্সিলের যে মিটিং হয় সেখানে হচ্ছে সেটা আবার উঠে, এবং এগুলো মানে প্রতি মাসে হয় না, এটা হতে সময় লাগে। এবং মজার বিষয় হচ্ছে এই কাগজ যেগুলো, এগুলো স্বতঃস্ফূর্তভাবে ট্রান্সফারও হয় না। যাদের কাছে যায় তারা দেখা যায় যে হচ্ছে এটা ফেলে রাখে 10টা কাজ থাকলে এটাকে 10ম কাজের মধ্যে রেখে দেয়, এটাকে ফেলে রাখে। এটা নিয়ে আসলে তাদের কাছে এই বিষয়ে আমার কোনো জানা ছিল না যে আসলে তারা ওখানে ফেলে রাখে, বা এটা নিয়ে হচ্ছে সেখানে গিয়েও ঢাকা ভার্সিটিতে গিয়ে হচ্ছে তারা দেওয়ার ব্যাপার আছে, তাদের সাথে যোগাযোগ করার বিষয় হচ্ছে জানতাম না। তো দেখা যায় যে হচ্ছে চলতে থাকে, এবং আমার কাছে কোনো আউটপুট থাকে না, যেহেতু আমার কোনো ক্লাস হচ্ছে মানে ক্লাসের আমি কোনো অ্যাটেন্ডেন্স পাচ্ছি না, আমার কোনো আইটেম টিচাররা নিচ্ছে না, পরীক্ষাতে আমি বসতে পারছি না। তো স্বাভাবিকভাবে আমার সেই ক্লাসের উদ্যমগুলো মোটামুটি কমে যায়। হ্যাঁ, আবারও হচ্ছে আমি যে 8 ব্যাচের সাথে যে শুরু করছিলাম সেটাও মোটামুটি আবার শেষ হয়। 8 ব্যাচের সাথেও আমার আর রান করা হয়নি। শেষ পর্যন্ত আমি যখন 2019 সালের নভেম্বরে আমার মোটামুটি হচ্ছে লেটারটা কনফার্ম হয় যে আমাকে নতুন কারিকুলামের সাথে করা হবে। তো সেই সময় আমার কাছে দুইটা অপশন ছিল, যে একটা হচ্ছে 8 ব্যাচের সাথে চেষ্টা করা, আর একটা হচ্ছে নতুন করে নেক্সট যে ব্যাচটা আসবে তার সাথে শুরু করা। যেহেতু 8 ব্যাচের সাথে আবারও একটা গ্যাপ হয়ে গেছে, মানে ওই জায়গাটা আবারও দুর্বলতা, যেটা একাডেমি মানে মেডিকেলে এটা হচ্ছে একটা ভিসিয়াস সাইকেলের মতো। একজন যদি পিছিয়ে পড়ে, কিছুদিনও যদি পিছিয়ে পড়ে, আসলে তার পুনরায় শুরু করাটা অনেক অনেক কঠিন, প্রায় অসম্ভব বলা যায়। তো তারপরে আমি নিজেকে অনেক শক্ত করে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি
9 ব্যাচের সাথে একদম শুরু থেকে খুব স্ট্রংলি শুরু করব। এবং আমি তারপরে যখন হচ্ছে 9 ব্যাচ আসে ফেব্রুয়ারি মাস থেকে, আমি 9 ব্যাচের সাথে একদম নতুন করে শুরু করি। নিজের সমস্ত অতীত বা যা কিছু ছিল সমস্ত কিছু ফেলে। এবং এর কাজ মাঝখানে যেটা ছিল যে ওই যে চেহারাগুলো, তারা এই সময়ের মধ্যে সবাই ক্যাম্পাস থেকে তাদের স্টুডেন্টশিপ শেষ করে, অর্থাৎ তাদের পড়াশোনা শেষ করে মোটামুটি সবাই চলে গেছিলো। তো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে সেটা আমার মোটিভেশন ছিল যে ওই চেহারাগুলো আমার আর ক্যাম্পাসে গেলে দেখতে হবে না। পাশাপাশি একটু জানতে চাই, এই সময়টায় আপনাকে যারা মানে গ্রহণ করেছে, বিশেষ করে এত জুনিয়রদের সাথে যখন ক্লাস করতে যাব, আইটেম কার্ড বা প্রফগুলো পরীক্ষাগুলো দেব, তখন একটু সংকোচের পরিবেশ তৈরি হয়। তারাও নিতে পারে না, আমিও যাদের ক্ষেত্রে বসছি আমি তাদেরকে নেওয়াটা আমার জন্য জটিল হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো আসলে কতটা সহজভাবে নিয়েছিলেন তারা, বা আপনি এই বিষয়টা এখানে তাদের কাছে কৃতজ্ঞতা বা কোনো রকমের এরকম কোনো স্মৃতি আছে কিনা? আসলে আমি আমার সত্যি কথা যদি বলি যে 9 ব্যাচ আমার কাছে আমি এখন 9 ব্যাচের অংশ। তাদের তারা আমার কাছে সব কিছু, ইচ অ্যান্ড এভরি। 9 ব্যাচের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে আমার প্রতি যেভাবে হেল্পফুল ছিল এটা আসলে অকল্পনীয়। আমি নিজেকে এখনও বিশ্বাস করতে পারি না যে আসলে কেন যেটা হয় সাধারণত যারা পিছিয়ে পড়ে তাদের প্রতি তো সবাই একটু বিদ্রূপের দৃষ্টিতেই দেখে। কারণ আমার ব্যাপারে আমার ঘটনা তো আমি সবাইকে বলতেও পারতাম না। আসলে তারা আমাকে কিভাবে নেবে? আমি যখন ক্লাস করা শুরু করতাম আমি পেছনে গিয়ে বসতাম, একদমই আলাদা থাকতাম, চুপচাপ ক্লাস করতাম, চুপচাপ চলে আসতাম। তো তারা দেখতো আমাকে, প্রায় প্রত্যেক টিচাররাও তো আমাকে চিনতো না। টিচাররা জিজ্ঞেস করতো যে কী ব্যাপার তুমি, যখন হচ্ছে রোল কলের বিষয় আসতো, যেহেতু আমি বলতাম যে হচ্ছে আমি তো ওল্ড স্টুডেন্ট, কোন ব্যাচের, সেকেন্ড ব্যাচের, যে এত বছরের কেন। তখন তো একটা কথাই বলতে হতো যে আসলে স্যার ফ্যামিলিয়াল কিছু ইস্যু ছিল, যেই কারণে, অন্য কিছু তো বলতে পারতাম না। তো যাদের সাথে ক্লাস করি ওদের কাছে হচ্ছে বিষয়টা একটু অদ্ভুতই লাগতো যে আসলে কেন, কি সমস্যা ছিল, কি কারণে পিছিয়ে গেছে। ইউজুয়ালি মেডিকেলে ডিফল্টার ইস্যু আছে, যারা হচ্ছে পড়াশোনা করে না, বা দেখা যায় যে পড়াশোনা থেকে যারা পিছিয়ে যায়, নিজের জায়গা থেকে হয়তো পড়াশোনা করে না, সেই রকম একটা জায়গা থেকে হয়তো চিন্তা করতেছিল। আমি ওইভাবেই নিজেকে একটু আলাদাই রাখার চেষ্টা করতাম। তো এখানে আরও আমি কি বলবো যে সেটাও আরেকটা দুর্ভাগ্য চলে আসে। যখনই ক্লাস শুরু করি 2020 সালে 9 ব্যাচের সাথে, তার ঠিক 1 মাস পরে করোনা শুরু হয়। এবং করোনা শুরু হয়ে তারপরে তো আবারও দীর্ঘ একটা বিরতি, যে সেটা আমার জন্য আরও বেশি একটা অদ্ভুত একটা সিচুয়েশন ছিল যে আমি এত কষ্ট করে সমস্ত ডিটারমিনেশন নিয়ে হচ্ছে স্টার্ট করলাম, সেখানে আবারও ব্রেক। তবে সেই সময় যে অনলাইন ক্লাস যখন শুরু হয় তখন সেখানে অ্যাটেন্ড করা শুরু করি। যারা হচ্ছে সেই সময় সিআর যারা ছিল তারা হেল্পফুল ছিল, আমাকে সমস্ত বিষয় জানাতো। তো আস্তে আস্তে যখন শুরু হয়, তারপর যখন অফিসিয়ালি ক্লাস শুরু হয়, সশরীরে ক্লাস শুরু হয়, তারপর থেকে আবারও, তো এই সময়টাতে আমার সমস্ত ফোকাস আমি পড়াশোনাতেই রাখার চেষ্টা করছিলাম। যে বিরতি, করোনার যে সময়টা ছিল সেই সময় আমি পড়াশোনাই করার চেষ্টা করছি। তো যেটা হয়েছে যে আইটেম বা পরীক্ষাগুলোতে মোটামুটি ভালো করতাম আর কি, যে স্বাভাবিকভাবে যারা পিছিয়ে পড়ে তাদের তুলনায় আমার পারফরমেন্সের জায়গাটা ভালো ছিল, আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে এই জিনিসটা যারা আমার সহপাঠী যারা আছে তাদের মধ্যে যে দেখা যায় না, ভাই তো হচ্ছে মোটামুটি, ভাই চেষ্টা করে, ভাই হচ্ছে তো ভালোই পারে, ঠিক আছে। তো তারাও হচ্ছে আমার প্রতি আস্তে আস্তে হেল্পফুল হওয়া শুরু করে সবাই, যখন হচ্ছে দিই। এবং এভাবে প্রথম প্রফেশনাল পরীক্ষাটা যখন দেই, সেটা আমার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট, যে এত বছর পরে আমি হচ্ছে ফার্স্ট প্রফ দিচ্ছি। শেষ পর্যন্ত ইন্টারমিডিয়েট পাশের বাইরেও হচ্ছে নতুন কিছু পরীক্ষা দেওয়ার সুযোগ হচ্ছে, এবং সেটা পাশ করে যায় আলহামদুলিল্লাহ, কোনো ধরনের সাপ্লিমেন্টারি ছাড়া। তারপরে দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষা, সেটাও কোনো ধরনের সাপ্লিমেন্টারি ছাড়া পাশ করে যাই। এবং
তৃতীয় প্রফেশনাল যে পরীক্ষা সেটাও কোনো ধরনের সাপ্লিমেন্টারি ছাড়া পাশ করে যাই। এবং চেষ্টা করেছি এই পুরো সময়টাতে আমার যেই অ্যাটেন্ডেন্সের যে জায়গাটা সেটাকে একদম সর্বোচ্চ রাখার জন্য, শতভাগ রাখার জন্য। নিতান্ত অসুস্থতা ছাড়া আমার কোনো ধরনের ক্লাস মিস এখন পর্যন্ত নেই। তো এই জিনিসগুলো আমাকে মনে হয়েছে যে আমার যারা সহপাঠী আছে তাদের কাছে এটা অনেক পজিটিভ একটা বিষয় হিসেবে নিচ্ছে। এবং যত দিন সামনের দিকে আসছে তত তারা আমার সাথে তাদের বন্ধুত্ব, তাদের আন্তরিকতা সবই এখন তো তারা মানে কি বলা যায়, মানে আমি আসলে তাদেরকে নিয়ে গর্বিত যে তারা আমার সকলে, তারা আমার সহপাঠী, মানে 9 ব্যাচ, মাই অল, মাই লাভ, এভরিথিং। ধন্যবাদ। আমরা একেবারে শেষ দিকে চলে যাচ্ছি। এই যে আপনার উপর দেখে স্ট্রিম রোলার গেল, একটি অন্ধকার রাত গেল, যে রাতের সাক্ষী শুধু আপনি, অনেক ক্ষেত্রে আপনি শুধুই একা। আপনি যখন গভীর রাতে জেগে থাকতেন, আপনার এই প্রতিটা মুহূর্ত অন্ধকার এর রজনী, প্রতিটি দেয়াল, প্রতিটি পর্দা আপনার আসলে সঙ্গী হয়েছিল। এই সময়টা পার হওয়ার পরে আপনি যখন এখানে দাঁড়িয়ে বর্তমানে যেই ছাত্র রাজনীতির জন্য আপনি আসলে এরকম একটি দুঃসহ একটি জীবন পার করেছেন এবং অন্ধকার অনিশ্চিত একটা জীবনের মধ্য দিয়ে আপনি সময়গুলো পার করেছেন, এরকম দানবীয় রূপ ক্যাম্পাসে আবার ফিরে আসবে বা এরকম কিছু চর্চা আবার ক্যাম্পাসগুলোতে হবে, আপনি এটাকে কীভাবে দেখেন? সত্যি কথা বলতে এইবারের যে জুলাই বিপ্লব সেটার মূল বিষয়ই ছিল ছাত্র রাজনীতির বিরুদ্ধে। লেজুর ভিত্তিক যেই ছাত্র রাজনীতির কলুষতার কারণেই এই আন্দোলনের যেই সূচনা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রীদের উপরে যেই নির্যাতন, এবং তার একই ধারাবাহিকতা আমাদের ক্যাম্পাসেও ঘটেছিল, যেটা আমাদের ক্যাম্পাস সাক্ষী, আমাদের সলিমুল্লাহ মেডিকেল কলেজ সাক্ষী, যেখানেও আমাদের নারী শিক্ষার্থীরা রক্তাক্ত হয়েছিল। তো সেই যেই রাজনীতি আমাকে একজন মানুষের জায়গা থেকে একটা পশুতে পরিণত করে, যেই রাজনীতি মানে তথাকথিত কিছু বড় ভাইদের সুনজরে আসার জন্য, কিছু পদবীর জন্য আমারই সহপাঠী, আমারই সামনের সময়ে হওয়া কলিগ, আমার ক্যাম্পাসেরই জুনিয়র, তাদেরকে ব্যবহার করা, তাদের উপরে ভিন্ন মতের কাউকে নির্যাতন করা। ভিন্ন মতের চাইতেও বড় কথা হচ্ছে যে আমার মতের বাইরে কেউ গেলেই তাকেই নির্যাতন করা, আমার কথা না শুনলে তার উপর নির্যাতন করা, তাকে হল থেকে বের করে দেওয়া, যেই হলের আসন তার নিজের যোগ্যতায় অর্জন করা। একটা বিশাল কম্পিটিটিভ এক্সাম দিয়ে তারা সকলেই চান্স পায়। তো সেইখানে এই যে রাজনীতির একটা করাল ছায়া চলে আসে লেজুর বৃত্তিকতার, এটাকে এই মুহূর্তের ছাত্র সমাজ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আমি আমার জায়গা থেকে আমি যেটা দেখেছি, স্বাভাবিকভাবে এই মুহূর্তে ছাত্ররা আমাদের ডেন্টাল ইউনিটের আমার যারা ব্যাচমেট যারা আছে, তারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে তারা আমাকে মনোনীত করেছে এবং তারা আমাকে সাহায্য করে এই বিষয়টাতে কথা বলার জন্য, ভূমিকা রাখার জন্য। তো আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আমাদের টিচারদের সাথে কমিউনিকেট করার জন্য। এবং সেখান থেকে আমি যেটা উপলব্ধি করেছি যে যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা কেউ এই নোংরা কালো যেই রাজনীতি, এই মুহূর্তের যেই ছাত্র সমাজ আছে তারা এইগুলোকে চায় না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই কালো রাতের রাজনীতি, যেটা আবরার ফাহাদের মতো ঘটনা ঘটে, বা আমার মতো আর অনেক যাদের আমি সাহস করে হয়তো ইন্টারভিউ দিতে আসছি, আমার সাথে যারা সেই দিনই নির্যাতনের শিকার হয়েছিল, তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, কিন্তু তারা আগ্রহী না। বিষয়টার ভয়াবহতা এতটুকু বিস্তৃত যে আসলে সবাই যে সাহস করে কথা বলবে, সেই সাহসের জায়গাটাও সকলে এখনও আনতে পারেনি। আমি আমার জায়গা থেকে নিজেকে তো চেষ্টা করেছি যে যেই পরিমাণ মানসিক ট্রমার ভিতর দিয়ে নিজেকে আমি আস্তে আস্তে অনেক বেশি শক্তিশালী করে গড়ে তুলেছি, অন্তত মানসিকভাবে। এখন আমি সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি যে আমি এই মুহূর্তে ছাত্র সমাজে যেন কোনো রাজনৈতিক কালোথাবা না আসে। আমি সাধারণ ছাত্রদেরকে একটাই মেসেজ দিই যে যার যা ভালো লাগে সে সেটা করুক, কিন্তু তারই কোনো ভাই, অন্য কোনো মায়ের সন্তান, তার উপর যেন তার নির্যাতনের
জায়গাটা যেন সে চিন্তাও না করে। ধন্যবাদ কে এম সাব্বির আহমদ। দীর্ঘ একটি গল্প, এবং গল্প শুনতে ভালো লাগে, কিন্তু এই রকম গল্প শুনতে গেলে আসলে ক্ষণে ক্ষণে আমরা খেয়ে হারিয়ে ফেলি, স্তব্ধ হয়ে যাই এবং ব্যথাতুর হই। আমরা চাই না ক্যাম্পাসে এরকম ছাত্র রাজনীতির নামে যে দানবীয় রূপ, এই রূপটি যেন চলমান থাকে, আমরা এটা প্রত্যাশা করি না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং সাহসিকতার সঙ্গে আপনার সঙ্গে যা ঘটেছে সেটি তুলে ধরার জন্য। আমরা আসলে কাউকে ঘায়াল করতে চাই না এই গল্পগুলো শোনানোর মাধ্যমে। আমরা চাই যারা এরকম দানবীয় রূপ নিয়ে ক্যাম্পাসে হাজির হয়েছিল তারা যেন, বা ভবিষ্যতে যারা এরকম চর্চা করতে চায় তারা যেন এখান থেকে একটি বার্তা নেয় যে তাদের নামটি অত্যন্ত ঘৃণিতভাবে, যতদিন মনুষ্যত্ব থাকবে, মানবতা থাকবে, ক্যাম্পাস থাকবে, পড়াশোনা থাকবে, এরকম পৈশাচিক আচরণ করলে পরে তাদের সাথে এরকম অত্যন্ত ঘৃণিতভাবে তাদের নাম উচ্চারণ হবে। এই চিন্তা থেকে তারা যেন ক্যাম্পাসে দানবীয় রূপ হয়ে ছাত্রলীগের মতো অথবা এরকম কোনো পার্শ্ববিক তন্ত্রের মতো তারা যেন আবার ক্যাম্পাসে ফিরে আসার চেষ্টা না করে। তারা যেন নিজেদেরকে পরিশীলিত, সংশোধিত উপায়ে ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল ইতিহাস আছে সেই চর্চা যেন তারা করতে পারে। মূলত আমরা কিন্তু সেই উদ্দেশ্যে আপনাকে এখানে নিয়ে আসা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, এবং মেডিভয়েসকে ধন্যবাদ আমাকে এরকম একটা জায়গায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আগামীতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি দানবীয় রূপ এই সংক্রান্ত কোনো গল্প পেলে আপনাদের সামনে হাজির হব, শেয়ার করব। শুধু উদ্দেশ্য একটি, যেন ছাত্র রাজনীতির এরকম ভয়াবহ রূপ ছাত্রদেরকে, তাদের পড়াশোনাকে বিপদগ্রস্ত না করে, বিঘ্নিত না করে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় চাচ্ছি। আল্লাহ হাফেজ।